সময় কম কিন্তু ক্ষমতা অনেক মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পরিবর্তনের মহা সুযোগকে কাজে লাগাতে চায় তার সরকার। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জেলা সিভিল সার্জনদের সম্মেলনে তিনি কথা বলেন। একই সঙ্গে ২৪-এর গণ অভ্যুত্থানের ফলে পরিবর্তনের সুযোগকে কাজে লাগাতে চিকিৎসকদের প্রতিও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। প্রথমবারের মতো দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জনদের নিয়ে সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং এই সঙ্গে নতুন বাংলাদেশ গড়ার উন্মোচন করছে। সম্মেলনের উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা দেন চিকিৎসক এবং স্বাস্থ্য খাতে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের। অধ্যাপক ইউনূস বলেন, অতীতের অব্যবস্থাপনা আর অভাব অনাটনের কথা না বলে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তাকে কাজে লাগানোরও আহ্বান জানান সরকার প্রধান। শুধু একটা মহা সুযোগ পেয়েছি এবং এটা আমার আপনার মাধ্যমে হচ্ছে। আমরা এই প্রবাহের মূল চালিকা শক্তি, এই যে একটা জোয়ার, এই জোয়ারের মধ্যে যদি আমরা ঢুকে পড়ি, চিন্তা করেন আমাদের কি পরিবর্তন সম্ভব। অন্তর্বর্তী সরকারের হাতে সময় কম কিন্তু কাজ অনেক উল্লেখ করে সময়কে সঠিকভাবে কাজে লাগানোর প্রত্যয়ের কথাও জানান প্রধান উপদেষ্টা। আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি এবার আমরা করব, কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর। এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে, এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না? যেটুকু আছে এর মধ্যে আমি করব। আমি বলবো আমাকে এই দেন ওই দেন, এটা মেরামত করে সব বলতে থাকবো, কিন্তু কাজ থেমে থাকবে না। ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। এটা 1000 বছরের পরিবর্তন। এই 1000 বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে, আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে, এই সুযোগটা নেওয়া। এই সম্মেলনে বসে সেটুকু চিন্তা করা আমরা কি করতে পারি। সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, ৭,০০০ সুপার নিউমারি পদ সৃষ্টি করে চিকিৎসকদের পদোন্নতি দেওয়া হবে। সেই সাথে পর্যায়ক্রমে আরও ৭,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্তের কথাও জানান তিনি। এর পরবর্তীতে আরো ২০০০ নিব, এর পরবর্তী আরো ২০০০, মোট ৭,০০০ ডাক্তার আমরা নিব। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট হাতে পেলে দলটি নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সাথে যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা কার্টার সেন্টারের ৫ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। সিইসি বলেন, রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষের সাথে ইতোমধ্যে বৈঠক করেছে কার্টার সেন্টার। সব পক্ষেরই ইসির প্রতি আস্থা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। গত ৩ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে না আসলেও আগামী নির্বাচনে আসতে আগ্রহী বলেও জানান সিইসি। জানান, নির্বাচনের ধারণা, রাজনৈতিক দল, ভোটারদের অবস্থা সহ নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে কথা হয়েছে মার্কিন পর্যবেক্ষক সংস্থাটির সাথে। ইলেকশন কমিশন তো আমরা তো এই দেশেই কাজ করি, তাই না? এটা এই দেশেরই একটা কনস্টিটিউশনাল বডি, এই দেশের জন্যই কাজ করি। সুতরাং আমরা তো এই সমস্ত বিষয়ে তো আমরা ইকুয়ালি কনসার্ন, বাট উই আর ওয়েটিং ফর দি গেজেট নোটিফিকেশন টু কাম। এটা আসলে এবার আপনারা দেখতে পাবেন, আসলে দেখবেন, যখন দেখবেন যে সব কিছু আকাশে সূর্য উঠে গেছে, তখন তো পরিষ্কার হয়ে যাবে আপনাদেরকে। দেখবেন, আপনারা অপেক্ষা করেন। যারা বলে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তারা দেশের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে জাতীয় প্রেস ক্লাবে দলের সাবেক এমপি নাসির উদ্দিন পিন্টুর স্মরণ সভায় তিনি কথা বলেন। তো আওয়ামী লীগ সিদ্ধ না করছে কে ভাই? কে না করছে? বিএনপি না করছে? খুব চেষ্টা করতে চালানোর জন্য। বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়? পুনর্বাসিত করতে চায়। আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসিত করতে বড় ঠেকা পড়ে গেছে। জীবন থেকে আমাদের 17 থেকে 18 বছর আমাদের নিয়ে গেছে, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি, স্বাস্থ্যহানি করেছে, আমাদের পরিবার পরিজন কেউ সুস্থভাবে বেঁচে থাকতে পারে নাই। এখানে যারা আছে, একটি কর্মীও তার বাড়িতে 17 বছর ঘুমাতে পারেনি শান্তি। আর সেই আওয়ামী লীগের সঙ্গে আমরা করব, ওদেরকে আমরা আবার প্রতিপালন করব, আবার ওদেরকে পুনর্বাসন করব। এটা হলো যারা বিএনপিকে জেলাস করে, অর্থাৎ দেখতে পারে না,
পছন্দ করে না, যাদের অজনপ্রিয় একটি দল, এরা গোষ্ঠী, এরা বিএনপিকে কালার করার চেষ্টা করতেছে। ঈদ যাত্রায় যানজট এড়াতে মহাসড়কে কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদ যাত্রায় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতের উদ্দেশ্যে অংশীজনদের সভা শেষে একথা জানান তিনি। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে নিয়মিত মনিটরিং করার কথাও জানান তিনি। বলেন, রেলপথ যাত্রায় বেশি যাত্রী পরিবহনের জন্য ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা হবে। আর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, কোরবানির পশুর হাটে চাঁদাবাজি রুখতে এবং ব্যবসায়ীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয় এবং এটা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং এটা মনিটরিং করা হবে, যাত্রীদের কোনো অতিরিক্ত ভাড়া না আদায় করা হয় সেজন্য এটা কঠোরভাবে মনিটরিং করা হবে। পশু যাতায়াত পরিবহন, তারপর দেখা যায় যে যারা কোরবানির হাটে পশু বিক্রি করেন তাদের টাকা পয়সা ছিনতাই হওয়ার মতো ঘটনাগুলো ঘটে থাকে সাধারণত। সেগুলোকে অ্যাড্রেস করার জন্য এখানে সকল অংশীজনদেরকে নিয়ে আলোচনা হয়েছে এবং সবাইকে তাদের টাস্ক এবং কাজগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি সবাই যথাযথভাবে দায়িত্ব পালন করলে একটা সুন্দর ঈদ যাত্রা এবং ঈদের এক্সপিরিয়েন্স আমরা দিতে পারবো। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। কয়েকদিন আগেই তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিজের ইচ্ছার কথা জানান। বোর্ড তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সময় দিয়েছিল, কিন্তু বিরাট নিজের সিদ্ধান্তে অনড় রইলেন। আপাতত ওয়ানডে খেলতে দেখা যাবে, আগেই টি-20 ক্রিকেটকে বিদায় জানানো এই ব্যাটারকে। কুশলে আসিরের ডেস্ক রিপোর্ট। গত সপ্তাহে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। একই পথে হাঁটলেন সতীর্থ বিরাট কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাট সাদা পোশাকের দীর্ঘ 14 বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন। ভারতের সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার খেলেছেন 123 টেস্ট, 9,230 রান রয়েছে তার নামের পাশে। লাল বলের ক্রিকেটে তিনি যে আর খেলতে ইচ্ছুক নন এ কথা বোর্ডকে আগেই জানিয়ে দিয়েছিলেন বিরাট, কিন্তু বোর্ডের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয়েছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। বিরাট রাজি হননি। 2019 সালে পুনেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন অপরাজিত 254 রানের ইনিংস, যা টেস্টে বিরাট কোহলির সর্বোচ্চ রানের ইনিংস। কুশল ইয়াসির, NTV স্পোর্টস ডেস্ক। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী সমুদ্রের পাড় থেকে নারী শিশুসহ 42 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। দুপুরে উপজেলার ভাটিয়ারী সমুদ্র এলাকা থেকে স্থানীয় জনগণ তাদের আটক করে। স্থানীয় জনগণ জানান, সমুদ্র থেকে একে একে বেশ কয়েকজন মহিলা, পুরুষ, শিশু পাড়ে আসতে থাকে। এ সময় স্থানীয়রা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, গতরাতে তারা ভাসানচর থেকে চট্টগ্রামে আসার জন্য 4টি ট্রলার যোগে রওনা দেন। মাঝপথে তাদের ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে মাঝি তাদেরকে নামিয়ে দেন। বাকি 3টি ট্রলার পালিয়ে যায়। পালিয়ে আসা এক রোহিঙ্গা জানান, জনপ্রতি 6 থেকে 8 হাজার টাকা করে নিয়ে ভাসানচরের স্থানীয় দালাল তাদের ক্যাম্প থেকে বের করে ভাটিয়ারী এলাকায় নিয়ে আসে। পঞ্চম সমাবর্তন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে উপাচার্য ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার, উপ উপাচার্য ডক্টর কামাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর এনায়েতুল্লাহ পাটোয়ারি বক্তব্য রাখেন। এ সময়ে জানানো হয়, সমাবর্তনে 9টি অনুষদের 22,560 জন শিক্ষার্থী অংশ নেবেন, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সর্বোচ্চ। সমাবর্তনে প্রধান বক্তা থাকবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দুপুর 12টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে করে ক্যাম্পাসে আনা হবে। দুপুর 2টায় মূল অনুষ্ঠান শুরু হবে। মাগুরার বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 10ম দিনে যুক্তিতর্ক মুলতবি করেছে আদালত। আগামীকাল উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য হবে। ইতিমধ্যে বাদীসহ 29 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে অভিযুক্ত আসামি হিটু শেখ, তার স্ত্রী জায়দা ও 2 পুত্র সজীব এবং রাজীব যুক্তিতর্কের সময় উপস্থিত ছিলেন। 8 বছরের শিশু আসিয়া গত 6 মার্চ বোনের বাড়িতে মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর কর্তৃক ধর্ষিত হয়।
গত 9 মার্চ সদর থানায় আসিয়ার মা আয়েশা খাতুন বাদী হয়ে ধর্ষণ মামলা করলে পুলিশ 4 জনকে আটক করে। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড সংশ্লিষ্ট মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সিপাহী মোহাম্মদ রেজাউল করিম লোহাগাড়ার 4 সিজন এলাকায় অবস্থান করছে এমন খবরে ওই এলাকায় অভিযান চালিয়ে আসামি সিপাহী মোহাম্মদ রেজাউল করিমকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। পরে তাকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে এটি নিষিদ্ধের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। রাঙ্গামাটি পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপায় সমাবেশে মিলিত হন সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, 3 পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাবের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে ইউপিডিএফ। তাই দেশের অখণ্ডতা ও পার্বত্য চট্টগ্রামকে রক্ষায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফকে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানান তারা। না হলে 3 পার্বত্য জেলার শান্তিকামী মানুষকে নিয়ে পুরো পার্বত্য চট্টগ্রামকে অচল করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। প্রতি বছরের মতো এবারও কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবমুক্ত করা হচ্ছে মাছের পোনা। সকালে রাঙামাটি ফিশারি ঘাটে মাছের পোনা অবমুক্তির উদ্বোধন করেন মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। 725 বর্গ কিলোমিটার আয়তনের এই হ্রদের 4টি অভয়াশ্রমে পর্যায়ক্রমে 60 মেট্রিক টন পোনা অবমুক্ত করা হবে। উপদেষ্টা বলেন, মশারি জাল সহ নিষিদ্ধ উপকরণ দিয়ে মাছ আহরণ বন্ধে আইন প্রয়োগ করা হবে। কোনোভাবেই অবৈধ উপায়ে মৎস্য আহরণ করা যাবে না। এছাড়া জেলেদের জন্য খাদ্য সহায়তা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হবে। আগামী 22 মে থেকে নওগাঁয় আনুষ্ঠানিকভাবে জাত ভেদে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। দুপুরে এই সময়সূচি ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। 22 মে থেকে গুটি আম বাজারজাত করা যাবে। এরপর পর্যায়ক্রমে গোপালভোগ 30 মে, হিমসাগর বা ক্ষীরসাপাত 2 জুন থেকে পারা যাবে। এবছর জেলায় 30,300 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে 3টি প্রতিষ্ঠানকে মোট 30,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। গাংনী শহরের স্কয়ার ডেন্টাল কেয়ারে চিকিৎসকদের বৈধ সনদ না থাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করার অভিযোগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রিয়াজ মাহমুদকে 10,000 টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে 2টি হোটেলের মালিক আব্দুল সামাদ ও আব্দুল সোবহানকেও 10,000 টাকা করে জরিমানা করা হয়। রাজশাহীর দুর্গাপুরে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মারিয়া ইউনিয়নের পালি বাজারে অনুষ্ঠিত সমাবেশে কৃষক দলের যুগ্ম সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কৃষকদের উৎপাদিত পণ্য কেনার জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র খোলা হবে। সারা দেশে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হলো। বৈষম্য দূর করে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি সহ অনিয়ম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে হিলি কাস্টমস C&F এজেন্টস অ্যাসোসিয়েশন। দুপুরে নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্থলবন্দর কর্তৃপক্ষ থেকে পানামা হিলিপোর্ট লিংক লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান লিজ নিয়ে হিলি স্থলবন্দরে ওয়্যারহাউস পরিচালনা করছে, কিন্তু তারা লিজের শর্ত না মেনে পণ্য লোড আনলোডের ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে। এর ফলে ব্যবসায়ীদের পণ্য লোড আনলোডে অতিরিক্ত ব্যয় হচ্ছে, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। কুষ্টিয়ায় জুলাই গণ অভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থপ্রতিম শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির 346 জন যোদ্ধাদের প্রত্যেকে 1 লাখ টাকার চেক তুলে দেন অতিথিরা। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে থাকা বিধিনিষেধ অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে কথা বলেন তিনি। এখন থেকে পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না এবং
র্যাব পুনর্গঠনের বিষয় পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট রকুনউদ্দিনের। সংশোধিত সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ 2025 ও সন্ত্রাসবিরোধী আইন 2009 অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সংগঠনটির সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সোমবার বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিষিদ্ধ থাকবে এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম। প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে আওয়ামী লীগের কোনো কিছু গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে না। দলটি মিছিল, সমাবেশ, সম্মেলন সহ কোনো কর্মকাণ্ডও পরিচালনা করতে পারবে না। এখন প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মতোই কাজ করব। সোমবার বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় কোরবানি ঈদের আগে তৈরি পোশাক কর্মীদের বেতন বোনাস দেবার সিদ্ধান্ত হয়। এছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয় পুলিশ ও র্যাব নিয়েও। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। 7 ও 8 মে 202 জনকে সীমান্ত দিয়ে বিএসএফ পুশ ইন করেছে, যাদের মধ্যে 39 জন রোহিঙ্গা আছে বলে জানান বিজিবির মহাপরিচালক। এছাড়া 5 জন রোহিঙ্গা ভারতের UNHCR-এ নিবন্ধন করা। তারা যদি বাংলাদেশি হয় আমরা গ্রহণ করব এবং সেটা একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে হতে হবে, এভাবে লুকোচুরি করে দেওয়ার মধ্যে না। এখন পর্যন্ত পুশ ইন করাদের মধ্য থেকে ভারতীয়দের ফেরানোর পাশাপাশি এমন পুশ ইন ঠেকাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত দেশের মানুষসহ বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দেশের সকল মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলেও জানান শফিকুল আলম। শেয়ারবাজার নিয়ে সরকারের উদ্যোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এক ডাকাত সরিয়ে নতুন ডাকাত বসানো কোনো সমাধান নয়। বাজার চাঙ্গা করতে হলে নির্মোহ বিনিয়োগ আনার কথাও বলেন প্রেস সচিব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ৭১কে পরিপূর্ণভাবে ধারণ করে বলেও মন্তব্য করেন শফিকুল আলম। বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। আর আপনি বলছেন যে কনসালটেশন, সবার সাথে কনসালটেশন হয়েছে, তো এটা তো আমাদের বলা লাগবে না, আমরা সবার সাথে কথা বলেছি। দু একজন ছোটোখাটো দু একটা প্রোটেস্ট হতে পারে, বাট সমস্ত বড় বড় দলগুলো সবার যে ডিসিশনটা এসছে এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়েছে। দীর্ঘমেয়াদে T20 দলের নেতৃত্ব পাওয়াটাকে ইতিবাচক হিসেবে দেখছেন অধিনায়ক লিটন দাস। বাড়তি দায়িত্বে কোনো চাপ নিচ্ছেন না, দলকে গুছিয়ে নিতে পারলে আগামী বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব বলে মনে করছেন তিনি। অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি। এখন একটা লং টাইমের জন্য সুযোগ পাবেন, আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন। এখন দেখার বিষয় হচ্ছে যে এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছায় নিতে পারি। আমি অনেক আশাবাদী এটা নিয়ে যে লং টাইম একটা চিন্তাধারা থাকলে এবং আমার হাতে যে প্লেয়ারগুলো আছে আমরা কিছু ভালো কিছু উপহার দিতে পারবো। যেহেতু একটা নতুন সুযোগ আসছে, আমরা সবাই বিশ্বাস করি যে যার পজিটিভ ওয়েতে চিন্তা করে তার একদিন দুদিন পর হলেও রেজাল্টটা আসে। তো আমি ওই জায়গায় আছি, চেষ্টা করব পজিটিভ ওয়েতে চিন্তা করার, যেন রেজাল্টটা আমার দিকে নিয়ে আসতে পারি।